আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, কখনো কি চিন্তা করেছেন যে আপনার শরীরে যে এতগুলা রোগ বাসা বাঁধলো, এই রোগের কারণ কি? একটু বসেন না, একা একা বসে চিন্তা করেন যে আমার গ্যাস্ট্রিক, তারপরে হার্টের সমস্যা, ডায়াবেটিস, জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া, ক্যান্সার, এই সমস্ত রোগের কারণ কি? আর ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ কৃষকের কেন বেশি হচ্ছে? কৃষকের বেশি হচ্ছে, এটা হচ্ছে এই রিপোর্ট বলতেছে, আমি বলতেছি না। চিকিৎসা বিজ্ঞানীদের যে ভাষ্যমতে সবচেয়ে বেশি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কৃষক। মানে 100 জন রোগীর মধ্যে 40 জন কৃষক এবং অন্যান্য পেশার লোকজন 60 জন। বাকি 60 জনের মধ্যে অন্যান্য পেশার লোকজন। সবচেয়ে বেশি ক্যান্সার কৃষকের হচ্ছে। আপনি যিনি আমার ভিডিওটি দেখতেছেন বা আলোচনাটি শুনতেছেন, আপনার কি রোগ আছে আপনি একটু বসে চিন্তা করেন। কেন ওই রোগটা হইল? সব কিছুর উত্তর একটাই, সেটা হচ্ছে খাদ্য। আপনার খাদ্য যদি নিরাপদ না হয়, অবশ্যই আপনার রোগ হবে। এটা থেকে আপনাকে বাঁচাতে পারবে না কেউ। আপনি ওই আশায় বসে আছেন যে আল্লাহ পাক সুস্থ করে দিবেন। না ভাই, আল্লাহ পাক চেষ্টা না করলে কাউকে সফলতা দেয় না। আপনি মনে করতেছেন ওষুধ খাইতেছি, ভালো হয়ে যেতেছি, আবার ওষুধ খাইতেছি, আবার ভালো হচ্ছি, আবার রোগ দেখা দিছে, আবার ওষুধ খাবো, ডাক্তারের কাছে যাব। এভাবে কতদিন যাবেন আপনি? বাড়িতে আপনার আব্বা আম্মা বিভিন্ন রোগে আক্রান্ত, আপনি তাদেরকে চিকিৎসা চালাইতে চালাইতে আপনার জীবন শেষ। আপনার জীবনের ইনকামের বড় একটা অংশ তাদের চিকিৎসার পিছনে খরচ হয়, ঔষধের পিছনে খরচ হয়। প্রতি মাসে এমন রোগী আছে প্রতি মাসে 10,000 টাকার ওষুধ লাগে, 20,000 টাকার ওষুধ লাগে। আবার এমন রোগী আছেন যারা গরিব, ঔষধ বা চিকিৎসার অভাবে ভুগতেছেন। আসলে এই রোগগুলোর কারণ একটাই, খাদ্য, অনিরাপদ খাদ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, আপনারা কি খাদ্য নিরাপত্তা চান নাকি নিরাপদ খাদ্য চান? এটা নিয়ে একটু ভাবেন। যদি খাদ্য নিরাপত্তা চান তাহলে যেভাবে আছেন সেভাবেই চলবে। আপনার রোগ থাকলে রোগ থাকবে, কখনো আপনার রোগ ভালো হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওষুধ খাইলে কমবে, আবার ওষুধ বাদ দিলে আবার বাড়বে। হয়তো বা 2 বছর কমলো, আবার পরের 3য় বছর থেকে আবার শুরু হইলো, তখন আর এটা ওষুধে কাজে লাগতেছে না। তখন ডাক্তার বদলাইতে হবে, একটু উন্নত চিকিৎসা নিতে হবে, বাইরে যেতে হবে, জাপান যেতে হবে, জাপান, লন্ডন যেতে হবে চিকিৎসার জন্য। এখন এই গরিব যারা আছেন, অসহায় যারা আছেন, তারা কি আর লন্ডন যেতে পারবে? আমেরিকা গিয়ে চিকিৎসা করতে পারবে? তারা চিকিৎসার অভাবেই শেষ হয়ে যাবে, দেশে তিলে তিলে শেষ হবে। এই যে খাদ্য নিরাপত্তার কথা বললাম আর নিরাপদ খাদ্যের কথা বললাম, এটা নিয়ে একটু ভাবেন। আপনি যদি দেশের সচেতন নাগরিক হন, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। আমি কেন আপনাদের বিষয় নিয়ে ভাববো? আমি তো কোনো প্রতিনিধি না, বা কোনো এলাকার চেয়ারম্যান, মেম্বার, কিচ্ছু না, সাধারণ একজন মানুষ। আমি আপনাদেরকে কেন বলতে যাব যে আপনারা নিরাপদ খাদ্যের একটা ব্যবস্থা করেন বা নিরাপদ খাদ্য গ্রহণ করেন সুস্থ থাকতে হলে? আমার এগুলো বলার প্রয়োজন ছিল না। এগুলো বলা আমার ইমানি দায়িত্ব, মানুষকে সত্যিটা জানানো, এজন্যই জানাচ্ছি। আর দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা। প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের অংশ। আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারের অংশ, এবং অন্য দেশের মানুষ যদিও হয়, সে তো মানুষ, তাই না? আর মানুষের জন্য মানুষের কাজ করতে হবে, এটাই নিয়ম।
সৃষ্টিকর্তা আপনাকে দুনিয়াতে খালি খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য পাঠায় নাই, আপনাকে কোনো না কোনো উদ্দেশ্য দিয়ে পাঠাইছে। আপনি যদি কারো সেবা না করতে পারেন, নিজের সেবাটা অন্তত করেন, আপনার শরীরটাকে আপনি একটু যত্নে রাখেন, সুস্থ রাখেন, এটা তো আপনার দায়িত্ব, তাই না? আপনি নিজেকেও অসুস্থ করছেন, পরিবারের অন্য সদস্যদেরকেও আপনি অসুস্থ করতেছেন, দেশের মানুষকে অসুস্থ করতেছেন। কারণ কি? কারণ অজ্ঞতা। আপনার মধ্যে ওই ধরনের জ্ঞান এখনো আসে নাই যে আপনি নিজেকে নিয়ে একটু চিন্তা করবেন। এখন নাস্তিকদের একটা কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা নাই, পৃথিবী এমনিতেই চলে আসছে, গাছপালা এমনিতেই জন্মাইছে, মানুষ এভাবেই চলে আসছে অটোমেটিক। আসলে অটোমেটিক কিছু হয় না ভাই। যারা নাস্তিক আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা ইসলামের যে মূল কথা, কেউ নাই, পরের কথাটা হচ্ছে আল্লাহ ছাড়া, তারা প্রথম কথাটা স্বীকার করে ফেলছে, অর্থাৎ কেউই নেই। এখন দ্বিতীয় কথাটা তাদের কাছে স্বীকার করাটা সহজ হবে যদি তারা প্রকৃতির নিদর্শনগুলো দেখে, তারা গবেষণা যদি করে নিজে নিজে, তাহলে তারা ইসলামের পথে চলে আসবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। যাই হোক, ধর্মীয় আলোচনা এখানে আমি না করাই ভালো, আমার ওইরকম জ্ঞান নাই। আমি যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান কৃষি ব্যবস্থা। আমার আরেকটা প্রশ্ন আপনাদের কাছে, যে আমরা এই যে রাসায়নিক জৈব কৃষি এগুলা করতেছি দীর্ঘদিন ধরে, প্রায় 1960 থেকে এই পর্যন্ত 2025 সাল চলে আসছে। কত বছর হইল? এখানে 25 আর ওইখানে হচ্ছে 40, 65 বছর। বছরে এই রাসায়নিক কৃষি করে আমাদের কোনো কৃষিতে উন্নতি হয়েছে? কৃষকের খরচ কমছে? কৃষক কেন আত্মহত্যা করতেছে প্রতি বছর? আমরা মনে করি ভারত খুব ভালো কৃষিতে উন্নত। ওই ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ কৃষক আত্মহত্যা করতেছে। কেন জানেন? তাদের মাথার উপর ঋণের বোঝা। কৃষি করতে গিয়ে তাদের ব্যাংক থেকে লোন নিতে হয়, এনজিও থেকে লোন নিতে হয়। তারপর যখন ফসল বরবাদ হয়ে যায়, একবারে শেষ হয়ে যায়, অথবা ফসল বিক্রি করে যখন আপনার কাঙ্ক্ষিত ফলাফল না পায়, তখন তাদের মাথায় হাত দেওয়া ছাড়া আর গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকে না। যারা বড় বড় কৃষক আছেন তারা না হয় সারভাইভ করলো, কিন্তু যারা ছোট কৃষক, যেমন 2 লাখ 3 লাখ টাকা লোন নিছে, 1 লাখ টাকার ফসল সে বিক্রি করতে পারেনি, এই 2 লাখ টাকা বাকি 2 লাখ টাকার জন্য সে নিজেকে আত্মহত্যা করবে, নিজেকে মেরে ফেলবে। ভারতে আবার একটা সিস্টেম আছে যে যদি কোনো কৃষক আত্মহত্যা করে তাহলে 5 লক্ষ টাকা তার পরিবারকে দেওয়া হয়, সান্ত্বনা হিসেবে, প্রণোদনা। এখন এই প্রণোদনার কোনো ফায়দা আছে? কৃষক নাই, কৃষকের ছেলে মেয়ে ওই টাকা দিয়ে কি করবে? হয়তোবা কিছুদিন চললো বা ঋণ পরিশোধ করলো, যাই হোক, কিন্তু কৃষক তো আর নাই, তার বাবা তো আর নাই। এখন সে কি 5 লক্ষ টাকা দিয়ে তার বাবাকে ফিরিয়ে আনতে পারবে? এখন এখানে আরেকটা বিষয় আছে, যেই ছেলে দেখলো যে কৃষি করার কারণে তার বাবা আত্মহত্যা করতে হয়েছে, ওই ছেলে কি কখনো কৃষিতে আসবে? আসবে না তো। কারণ সে দেখতেছে যে আমার বাবা কৃষি করে কি সে ঋণের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করছে, আমি যদি এটা করি আমারও করতে হইব। সুতরাং কৃষি থেকে আস্তে আস্তে মানুষ দূরে চলে আসছে।
আর এটা স্বাভাবিক। রাসায়নিক কৃষি করে কেউ কখনো কারো উন্নতি হয় নাই। মনে করেন এই বছর খুব ভালো ফলন হয়েছে, 2-3 লাখ টাকা সে লাভ করছে। পরের বছর যখন সে একটু বড় আকারে করতে যাচ্ছে, ব্যাংক থেকে লোন টোন নিয়ে, হঠাৎ দেখলেন যে তার সব ফসল নষ্ট হয়ে গেল, বা কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ এসে তার ফসল নষ্ট করে দিল। তখন সে আত্মহত্যা ছাড়া তার কোনো রাস্তা থাকে না, কারণ ব্যাংক থেকে লোন নিছে 5 লক্ষ টাকা, ফসল সব শেষ, একবারে বরবাদ। সে কি করবে? কিছু করার নাই তো, আত্মহত্যা ছাড়া আর কোনো রাস্তা আছে? টাকা না দিলে তো এনজিওর লোকেরা বন্দুক নিয়ে যাবে, ব্যাংকের লোকেরা বন্দুক নিয়ে যাবে, পুলিশ নিয়ে যাবে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই রাসায়নিক কৃষি এবং জৈব কৃষি থেকে আমাদের বেরোতে হবে, কারণ এছাড়া আমাদের কাছে আর উপায় নেই। এখন বেরিয়ে আমরা কি করব? যখনই আমি বলতেছি যে রাসায়নিক কৃষি বাদ দিতে হবে, জৈব কৃষি বাদ দিতে হবে, তো করবেনটা কি? কৃষি করবেন, কিন্তু এই পদ্ধতিগুলোকে আপনি বাদ দিতে হবে। এগুলো আমাদের দেশীয় কোনো পদ্ধতির না, আমাদের সংস্কৃতির মধ্যে এগুলো নাই, আমাদের দেশীয় কালচার না এগুলো। এই যে রাসায়নিক সার দেওয়া, জৈব সার দেওয়া, এগুলো আমাদের ছিল না তো আগে। আপনি 20-25 বছর আগে আপনার এলাকার দৃশ্যটাই আপনি একটু বর্ণনা করেন, নিজে চিন্তা করেন, একটু কল্পনা করেন যে এত পরিমাণে রাসায়নিক সার দিত কিনা। কিন্তু এখন তো বস্তার পর বস্তা, এই যে রাস্তা দিয়ে চলার সময় দেখি ট্রাক ভর্তি করে করে সার নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? কারণ কৃষক সেই সার টাকা দিয়ে কিনে জমিতে প্রয়োগ করবে ফলন বৃদ্ধির আশায়, অথবা কাঙ্ক্ষিত ফলনের আশায়। তো এগুলো আসলে কি? এগুলো হচ্ছে রাসায়নিক জিনিস, রাসায়নিক পদার্থ কখনো স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে না, এটা সবাই জানেন। তারপরেও কেন খাচ্ছেন? কারণ দ্বিতীয় কোনো অপশন নাই। কিন্তু এখন অপশন চলে আসছে। বিগত 11-12 বছর ধরে এসপিকে পদ্ধতি খুব সফলতার সাথেই কাজ করতেছে, এবং তাদের উৎপাদিত সবজি ল্যাবরেটরিতে চেক করা হয়েছে, টেস্ট করা হয়েছে, এবং কোনো রাসায়নিক পদার্থ সেগুলোতে পাওয়া যায় নাই। জমিতে প্রয়োগ করা হয়েছে, জমিতে মাটি পরীক্ষা করে দেখছে যে ওই জমিতে কোনো রাসায়নিক পদার্থ নাই। তাহলে গাছ কিভাবে নিবে আর ফলের মধ্যে কিভাবে আসবে? আসার প্রশ্নই আসে না। রাসায়নিক সার দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কি দরকার? আমি নাইট্রোজেন পাচ্ছি আমার জমিতে, নাইট্রোজেনের ফ্যাক্টরি বসাই দিছি আমার জমিতে, হ্যাঁ, তাহলে আমার ইউরিয়া সার দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমার জমিতে আমি খনিজ পদার্থ ওঠানোর জন্য শ্রমিক লাগাই দিছি, তারা তল থেকে নিচ থেকে মাটি উঠায়। কেঁচো, আমাদের প্রাকৃতিক লাঙ্গল, কেঁচো কতগুলা কাজ করে জানেন? ভূমিকে ছিদ্র করে, জমিটাকে ছিদ্র করে, একটা ছিদ্র দিয়ে ঢুকবে, নতুন করে আরেকটা ছিদ্র করে বেরোবে, বেরিয়ে তার মল ত্যাগ করবে। ওই মলটা কি? মাটি। ওই মাটির মধ্যে আপনার উপরের মাটির তুলনায় সব ধরনের উপাদান, গাছের প্রয়োজনীয় সব ধরনের উপাদান 9 থেকে 15-18 গুণ পর্যন্ত বেশি। ইউরিয়ার পরিবর্তে তো আমরা ইউরিয়ার যে নাইট্রোজেন ধরার জন্য আমরা রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কাজে লাগাচ্ছি, ডাল জাতীয় ফসল তার সাথে চাষ করতেছি মুখ্য ফসলের সাথে। অথবা এবছর ডাল করলাম, এই ফসলটা, পরের ফসল ধান করলাম, তাহলে ধানের সময় আমার নাইট্রোজেন পাওয়ার সম্ভাবনা 100%, কারণ ডালের শিকড়ে রাইজোবিয়াম থাকে। ওই রাইজোবিয়াম কী করছে? এই যতদিন জীবিত ছিল বা ফসল জীবিত ছিল ততদিন সে তার শিকড়ে নাইট্রোজেন সরবরাহ করছে। এখন গাছ থেকে আপনি ফল হারভেস্ট করার পর যখন এই গাছটা আপনি আবার জমিতে রেখে দিলেন, এই হালের সাথে মিশিয়ে দিলেন মাটির সাথে, তখন কিন্তু নাইট্রোজেনটা ওই শিকড়ের মধ্যে মাটির সাথে মিশে। পরবর্তী ফসলের কিন্তু নাইট্রোজেনের অভাব থাকে না, এমনকি অধিক মাত্রায় থাকে। নাইট্রোজেন এমন অধিক মাত্রায় থাকে যে ওই ফসল নিয়েও আরও ওইখানে থাকে। সুতরাং আমি যদি ফ্রিতে সৃষ্টিকর্তার দেওয়া নাইট্রোজেন ব্যবহার করতে জানি,
তাহলে আমার টাকা দিয়ে কেনার কি দরকার আছে? আপনাকে বুঝতে হবে যে ইউরিয়া সারের কাজ কি, ডিএপি সারের কাজ কি, পটাশের কাজ কি। ইউরিয়ার কাজ হচ্ছে নাইট্রোজেন সরবরাহ করা। এখন নাইট্রোজেন আমি পেয়ে গেলাম জমিতে আমার তৈরি হয়ে গেল, তাহলে তো বাজার থেকে আনার কোনো প্রয়োজন নেই, প্রশ্নই আসে না। এখন গাছ যখন সুস্থ সবল থাকবে, ওই গাছে রোগও আসবে না। যদিও আসে, আমরা প্রাকৃতিকভাবে এসপিকে পদ্ধতিতে তৈরি কিছু কীটনাশক আছে যেগুলো মানুষের কোনো ক্ষতি হয় না, যেমন গাছের পাতার রস, হ্যাঁ, গাছের ডালপালা, এগুলা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তো এগুলা দিয়ে তৈরি হওয়া যে কীটনাশকগুলা মানুষ যদি সরাসরি খেয়েও ফেলে কোনো ক্ষতি হবে না। এমনকি ভারতের অনেক কৃষক তো খেয়ে প্রমাণ দিছে, একবারে সবার সামনে, ক্যামেরার সামনে খেয়ে নিছে। তো এগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কিভাবে একটা স্বাস্থ্যকর শরীর, সুস্থ শরীর রাখতে পারি, এবং নিজেকে যত সুস্থ রাখা যায় ততই আপনি ভালো ভালো কাজ করতে পারবেন, কষ্টের কাজ, পরিশ্রমের কাজ করতে পারবেন। আপনার শরীরে যখন এই শক্তি থাকবে, সুস্থ থাকবে, তখন আপনি অসাধ্যকে সাধ্য করতে পারবেন, অসাধ্যকে সাধন করতে পারবেন। সুতরাং নিজেকে ওইভাবে, নিজের মেন্টালিটি ওইভাবে প্রস্তুত করেন যে আমি চাকরি করি, ব্যবসা করি, এত বড় ব্যবসা করি, যাই করি, নিজের খাদ্যটা অন্তত নিজে আমি তৈরি করব। আমি যেহেতু পারছি, আপনারা পারবেন, আমার বিশ্বাস আপনারা পারবেন। এখানে কোনো খরচের কোনো বিষয় নেই। আপনার যদি 1 বিঘা জমি থাকে, আপনি ওই 1 বিঘা জমিতে এসে শুরু করেন। যদি তা না পারেন, 1 বিঘা জমিকে আপনি 4টা ভাগ করেন, 3 ভাগে রাসায়নিক করেন। প্রথম বছর আপনি 3 ভাগে রাসায়নিক করেন, 1 ভাগের মধ্যে এসপিকে পদ্ধতিতে করেন। এবং কার কাছ থেকে প্রশিক্ষণ নেবেন? সুভাষ পালেকরের কাছ থেকে। বাংলাদেশে অনেক বেরোয় গেছে, কিন্তু এগুলা এই জীবামৃত তৈরি করে, একভাবে দেখাইছে, গুরুজি একভাবে দেখাইছে, কিন্তু মানুষকে দেখাইতেছে আরেকভাবে। বীজ অমৃত তৈরি করতেছে একভাবে, দেখাইতেছে আরেকভাবে। তারপরে গোবরের মধ্যে নিয়ে রাসায়নিক সার দিয়ে নাকি সারটাকে শোধন করবে। সার তো সারই, কেমিক্যাল সারের মধ্যে আপনি গোবর দেন বা যাই দেন, কেমিক্যাল তো কেমিক্যালই, এটা তো আর নিষ্ক্রিয় হবে না। সারের কথা কেন বলতেছেন মানুষকে? এগুলা বিভ্রান্ত করার প্রয়োজন নেই তো। জীবামৃত, ঘন জীবামৃত দিলেই তো এনাফ। তাহলে আপনি সার দিবেন কেন? কোনো প্রয়োজন আছে? নতুন নতুন আইডিয়া আপনি কই পান? নিজে নিজে তৈরি করেন, নিজেকে ক্রিয়েটর মনে হচ্ছে। তারপর যার কাছ থেকে শিখছেন তার কোনো নাম নেই, নিজেই এটার উদ্ভাবক হয়ে যাইতেছেন। কেন? নিজের নামে পদ্ধতি চালাই দিতেছেন। এটা কোনো ভালো মানুষের পরিচয় না ভাই। এসপিকে পদ্ধতি, এসপিকে মানে হচ্ছে সুভাষ পালেকর কৃষি, বাস। এটার মধ্যে আপনি অন্য কিছু লাগাইতে পারবেন না। প্রথমে ছিল জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, সর্বপ্রথম যখন আবিষ্কার হয়। তো এই জিরো বাজেট অনেকে নিজেদের বলে চালাই দিত, এই জন্য নাম পরিবর্তন করছে সুভাষ পালেকর ন্যাচারাল ফার্মিং। এমন সুভাষ পালেকর ন্যাচারাল ফার্মিং করার পর সুভাষ পালেকর বাদ দিয়ে দিছে, শুধু ন্যাচারাল ফার্মিং আছে। এই একটা ঝামেলা। তখন গুরুজি বাধ্য হয়ে সুভাষ পালেকর কৃষি রাখতে বাধ্য হয়, যাতে করে নকল কম হয়। অনেক নকল করছে, নিজের বলে চালাই দিছে। এগুলো শাস্তিও পাইতেছে, এখন কয়েকটা জেলেও আছে। ভারতের কথা বলতেছি। মনে করেন আমি এটা উদ্ভাবন করছি, আরেকজন আমার নাম বিক্রি করে খাইতেছে, অথবা আরেকজন গিয়ে বলতেছে যে এটা আমি করছি, উনি করে না, এটা আমি করছি, বা আমার নামই নেই, আমার নামই নিল না, তাহলে কিভাবে হইল? ভালো মানুষের পরিচয় এটা না তো। আপনি যার কাছ থেকে শিখছেন তার কথা বলতে হবে। এসপিকে মানে হচ্ছে সুভাষ পালেকর কৃষি,
এসপিকের অর্থটা আপনাকে জানতে হবে। সুভাষ পালেকরকে, সুভাষ পালেকরের ভিডিও ইউটিউবে মানে অনেক পরিমাণে আছে, যারা হিন্দি বা মারাঠি গুজরাটি ভাষা বোঝেন তারা দেখে নেবেন। গুরুজি মারাঠি ভাষায় বেশিরভাগ ভিডিও করেন এবং হিন্দিতেও আছে, তারপর গুজরাটি ভাষায়ও আছে। আপনারা চাইলে ওখান থেকে প্রশিক্ষণ নিতে পারেন, যাওয়ার দরকার নেই। আমি একবার গেছি, পরে আর যাইনি। 3 দিনের জন্য একবার গেছি, তো এরপরে আর যাওয়া হয়নি। তো গুরুজির সাথে আমার হোয়াটসঅ্যাপে মাঝে মধ্যে কথা হয়। তো সম্প্রতি কিছুদিন আগে যখন কথা বলছিলাম তখন উনি আমাকে আদেশ করেছেন, যেহেতু তুমি বিষয়টা জেনে গেছো বা প্রশিক্ষণ নিয়ে গেছো, তুমি এটাকে পাবলিসিটি করো। এই জন্য আমি ভিডিওগুলো মাঝে মাঝে ইউটিউব এবং ফেসবুকেও কিন্তু দিই। আগে কিন্তু আমি ইউটিউব ফেসবুকে দিতাম না, শুধু গ্রুপে দিতাম। এখন একসাথে 3টা মাধ্যমে আমি দিই। হয়তো বা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার নাই, একবারে নাই, নতুন চালু করছি। ফেসবুকে আমার ফলোয়ারও কিন্তু নাই, অত ফলোয়ার নেই। কিছু অ্যাক্টিভ ফ্রেন্ড আছে, 1000-1500 অ্যাক্টিভ ফ্রেন্ড হবে। তাদের মধ্যে 500-600 জনে যদি ভিডিওটা দেখে একজন হইলেও যদি আসে, এটা তার উপকার হবে। আমার দ্বারা যদি কারো উপকার হয়, এটা তো ভালো না? তো গুরুর আদেশ গুরুর মতোই, আর শিষ্যের কাজ গুরুর আদেশ পালন করা, যদি তা ইসলাম বিরোধী না হয় বা ধর্ম বিরোধী না হয়। যেহেতু উনি একটা দায়িত্ব আমাকে দিছে, এটা কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক না বা ইসলামের সাথে সাংঘর্ষিক না। প্রচার করার কথা বলছে, প্রচার যেইভাবে পারো সেভাবে প্রচার করো। এই জন্যই মূলত ইউটিউব এবং ফেসবুকে আমি ভিডিও আপলোড দেই, এবং মূল উদ্দেশ্য থাকে গ্রুপের যে এসপিকে সদস্য যারা আছেন তাদেরকে উত্তর দেওয়া। আর এসপিকের বাইরেও কিন্তু গ্রুপে কয়েকজন আছে যারা এসপিকে করতে চায় এবং তাদের নিজস্ব জমি আছে এসপিকে করার জন্য, তারা খুবই আগ্রহী। এই জন্য তাদেরকে সম্প্রতি আমি এই অ্যাড করেছি গ্রুপে। তো গ্রুপ অ্যাডমিন কিন্তু আরও 2 জন আছে, আপনারা তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। যারা জানেন বা যারা জানেন না তারা জেনে নেবেন, অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন। আমি তাদের নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। আর গ্রুপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং নাম্বার তাদের কাছ থেকে নেবেন। আমাকে কেউ ফোন দেওয়ার মানে ইয়ে করবেন না, আমি ব্যস্ত থাকি, খুবই ব্যস্ত থাকি। আজকেও আমি অনেক কাজ করে, এই যে 1টা বাজতেছে, রাত্রে 1টা বাজতেছে, কাজ করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি বাসায়, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এখানে আসছি, আবার দোকানে আসছি। মার্কেটে কেউ নেই, 12টার পর আসলে কেউ থাকে না, রাস্তায় গাড়ি চলতেছে, আমি এখানে বসে আলোচনা করতেছি। তো এটা ফেসবুক এবং ইউটিউবে যাবে। সবাই এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন, যে এসপিকে পদ্ধতি ছাড়া আসলে আর কোনো পদ্ধতি আমি দেখি না যে একেবারে রাসায়নিক মুক্ত এবং খরচ ছাড়া, কোনো খরচ নেই। আমরা একটা প্রজেক্ট হাতে নিছি, আজকে এটার চুক্তিপত্র সাইন করেছেন। তো আগামীকাল থেকে এটার কাজ শুরু হবে। আমি একটু আগে খাওয়া দাওয়া করে আইসা আগে এই ঘন জীবামৃত তৈরি করছি ছাদে। ঘন জীবামৃত মানে প্রাথমিক প্রক্রিয়া শেষ করে তারপর নিচে আসছি। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, যে কিভাবে এসপিকে পদ্ধতিতে চাষ করলে আপনি সুস্থ থাকতে পারবেন এবং অন্যকে সুস্থ রাখতে পারবেন। সুস্থ থাকতে হলে আপনার অবশ্যই নিরাপদ খাদ্য খেতে হবে, স্বাস্থ্যকর খাদ্য খেতে হবে। আপনি মনে করতেছেন যে কাজু বাদাম, এই বাদাম সেই বাদাম আপনি খাইলেন, নারকেল খাইলেন, আপনি কয়টা খাইবেন? এগুলো তো আর আপনি প্রতিদিন খাবেন না। বিষমুক্ত জিনিস আপনি কি পান? পাওয়ার মধ্যে নারকেল পান। নারকেলও এখন বাইরে গেছে রাসায়নিক নারকেল, যেমন খাটো জাতের ভিয়েতনামি নারকেল, এটা বেশিরভাগ মানুষ কি করে, ওই রাসায়নিক পদ্ধতিতে চাষ করে, স্প্রে করে, অনেক ধরনের স্প্রে, খেজুরের মধ্যে স্প্রে করে, নারকেলের মধ্যে স্প্রে করে, আপনার বাদামের মধ্যে স্প্রে, কাজু বাদাম, কাঠবাদাম বলেন, যাই বলেন, সব কিছুর মধ্যে স্প্রে করে। আপনি কোনটা খাবেন? কোনোটাই খাওয়ার মতো নাই। মাছ, মাংস, ডিম, দুধ, যাই বলেন, সব কিছুতে বিষ আর বিষ।
তো বিষের মাত্রা অল্প হওয়াতে আপনি সাথে সাথে টের পাচ্ছেন না, কিন্তু আপনার শরীরে গিয়ে আপনার ইমিউনিটি সিস্টেমটাকে একবারে বাদ করে দিতেছে, শেষ করে দিতেছে। রেজিস্ট্যান্স পাওয়ার মানুষের এখন আস্তে আস্তে একবারে জিরো লেভেলে নেমে গেছে। অ্যান্টিবায়োটিক ছাড়া জ্বর ভালো হয় না, কাশি ভালো হয় না, অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার কিছুই ভালো হয় না। কেন? এর কারণ হচ্ছে অনিরাপদ খাদ্য, বিষাক্ত খাদ্য। আর যারা এসপিকে পদ্ধতিতে চাষকৃত ফসল বা ফলমূল ইত্যাদি সবজি আপনারা পেতে চান, অবশ্যই গ্রুপ মেম্বারদের সাথে যোগাযোগ করবেন এবং আমার নাম্বারে যোগাযোগ করে গ্রুপে কিভাবে অ্যাড হবেন সেই বিষয়ে তথ্য নেবেন। এবং কিছু শর্তাবলী আছে, সেগুলো আপনি মেনে চলতে পারলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এবং গ্রুপে অ্যাড হতে পারলে আপনি প্রতি বছর কিছু না কিছু হইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। সব কিছু আমরা দিতে পারবো না, কারণ আমাদের ওই পরিমাণে আমাদের কাছে নাই, যে পরিমাণে আসলে গ্রুপের সবাইকে দেওয়া যাবে এরকম আপনার কোয়ান্টিটি আমাদের মধ্যে নাই। আর বাংলাদেশে যেহেতু এই খুব কম সংখ্যক লোক এটা সম্পর্কে জানে, তো অন্যান্য লোকজন থেকেও আমরা আনি, কিন্তু ওই পরিমাণে আনতে পারি না, কারণ আমাদের এই ইউনিটি কম। যেহেতু আমি আজকে প্রচার করা শুরু করতেছি এখন থেকে, তো আশা করি কিছুদিনের মধ্যে আমি যে এলাকাতে আছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার জেলা আর সরাইল থানা পড়ছে, সরাইল উপজেলা। তা আমি চেষ্টা করব আগামী 2 বছরের মধ্যে সরাইল উপজেলাকে পুরোপুরি প্রাকৃতিক উপজেলা হিসেবে গঠন করার জন্য পদক্ষেপ নিয়েছি এবং ইনশাল্লাহ আমি আমার কাজে অটুট থাকব এবং এটা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এসপিকে পরিবারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।